সেদিন ছিল বেশ বর্ষা। হাজারি দেখিল হোটেলে গদির ঘরে অনেকগুলি ভদ্রলোক বসিয়া আছে। অন্যদিন এ ধরনের খদ্দের এ হোটেলে সাধারণত আসে না। হাজারি ইহাদের দেখিয়া একটু বিস্মিত হইল। বেচু চক্রবর্তী ডাকিল, হাজারি ঠাকুর, এদিকে এসো। হাজারি গদির ঘরে দরজায় আসিয়া দাঁড়াইলে ভদ্রলোকদের একজন বলিলেন, এই ঠাকুরটির নাম হাজারি? বেচু চক্রবর্তী বলিল, হা বাবু, এরই নাম হাজারি। বাবুটি বলিল, এর কথাই শুনেছি। ঠাকুর, তুমি আজ বর্ষার দিনে আমাদের মাংস পোলাও রেঁধে ভালো করে খাওয়াতে পারবে? তোমার আলাদা মজুরি যা হয় দেব। বেচু বলিল, ওকে আলাদা মজুরি দেবেন কেন বাবু? আপনাদের আশীর্বাদে আমার হোটেলের নাম অনেক দূর অব্দি লোক জানে। ও আমারই ঠাকুর, ওকে কিছু দিতে হবে না। আপনারা যা হুকুম করবেন তাও করবে। এই সময় পদ্মজি বেচু চক্রবর্তীর ডাকে ঘরে ঢুকিল। বেচু চক্রবর্তী কিছু বলিবার পূর্বে জনৈক বাবু বলিল, জি, আমাদের একটু চা করে খাওয়াও তো এই বর্ষার দিনটাতে। না হয় কোনো দোকান থেকে একটু এনে দাও। বুঝলেন চক্রবর্তী মশাই, আপনার হোটেলের নাম অনেক দূর পর্যন্ত যে গিয়েছে বললেন, সে কথা মিথ্যা নয়। আমরা যখন আজ শিকারে বেরিয়েছে, তখন আমার পিস্তুত ভাই বলে দিয়েছে, রানাঘাট যাচ্ছ, শিকার করে ফেরবার পথে রেলবাজারের বেচু চক্রবর্তীর হোটেলের হাজারি ঠাকুরের হাতে মাংস খেয়ে এসো। তাই আজ সারাদিন জলায় আর বিলে পাখি মেরে বেরিয়ে বেরিয়ে ভাবলাম ফিরবার গাড়ি তো রাত 10টায়। তাই বর্ষার দিনে গরম গরম মাংস একটু খেয়েই যায়। মজুরি কেন দেব না চক্রবর্তী মশাই? ও আমাদের রান্না করুক, আমরা ওকে খুশি করে দিয়ে যাব। ওর জন্যই তো এখানে আসা। কথা শুনিয়া হাজারি অত্যন্ত খুশি হইয়া উঠিল। আরও সে খুশি হইল এই ভাবিয়া যে চক্রবর্তী মশাইয়ের কানে কথাগুলি গেল, তাহার চাকুরির উন্নতি হইতে পারে। মনিবের সুনজরে পড়িলে কি না সম্ভব। খুশির চোটে সে লক্ষ্যই করিল না যে পদ্মজি তাহার প্রশংসা শুনিয়া এদিকে হিংসার নীলবর্ণ হইয়া উঠিয়াছে। বাবুরা হোটেলের উপর নির্ভর করিল না, তাহারা জিনিসপত্র নিজেরাই কিনিয়া আনিল। হাজারি ঠাকুর মাংস রাঁধিবার একটি বিশেষ প্রণালী জানে। মাংসে একটুকু জল না দিয়া নেপালি ধরনের মাংস রান্নার কায়দা সে তাহাদের গ্রামের নেপাল ফেরত ডাক্তার শিবচরণ গাঙ্গুলির স্ত্রীর নিকট অনেকদিন আগে শিখিয়াছিল। কিন্তু হোটেলে দৈনন্দিন খাদ্য তালিকার মধ্যে মাংস কোনোদিনই থাকে না। তবে বাঁধা খরিদ্দারগণের মনসন্তুষ্টির জন্য মাসে একবার বা দুবার মাংস দেওয়ার ব্যবস্থা আছে বটে। সে রান্নার মধ্যে বিশেষ কৌশল দেখাইতে গেলে চলে না, বা হাজারির ইচ্ছাও করে না। যেমন ভালো শ্রোতা না পাইলে গায়কের ভালো গান করিতে ইচ্ছা করে না, তেমনি হাজারি ঠিক করিল, পদ্মজি তাহাকে দুই চক্ষু পাড়িয়া যেমন দেখিতে পারে না, তেমনি আজ মাংস রাঁধিয়া সকলের বাহবা লইয়া পদ্মজির চোখে আঙুল দিয়া দেখাইয়া দিবে। তাহাকে যত ছোট মনে করে ও, তত ছোট সে নয়। সেও মানুষ, সে অনেক বড় মানুষ। ভালো জোগাড় না দিলে ভালো রান্না হয় না। পদ্মজি জোগাড় দিবে না, এ জানা কথা। হোটেলের অন্ন উড়ে বামুনটিকে বলিতে পারা যায় না, কারণ সেই হোটেলে সাধারণ রান্না রাঁধিবে। একবার ভাবিল, কুসুমকে আনাবো। পরক্ষণেই স্থির করিল, তার দরকার নাই। লোকে কে কি বলিবে, পদ্মজি তো বটি পাতিয়া কুটিবে কুসুমকে। যাক, নিজেই যাহা হয় করিয়া লইবে এখন। বেলা হইয়াছে। হাজারি বাজার হইতে কেনা তরিতরকারি মাংস নিজেই কুটিয়া বাছিয়া লইয়া রান্না চাপাইয়া দিল। বর্ষাও যেন নামিয়াছে হিমালয় পাহাড় ভাঙিয়া। কাঠগুলো ভিজিয়া গিয়াছে। মাংস সে কয়লার জালে রাঁধিবে না। তাহার সে বিশেষ প্রণালীর মাংস রান্না কয়লার জালে হইবে না। সব রান্না শেষ হইতে বেলা 2টা বাজিয়া গেল। তারপরে খরিদ্দার বাবুরা খাইতে বসিল। মাংস পরিবেশন করিবার অনেক পূর্বেই ওস্তাদ শিল্পীর গর্ব ও আত্মপ্রত্যয়ের সহিত হাজারি বুঝিয়াছে, আজ যে ধরনের মাংস রান্না হইয়াছে ইহাদের ভালো না লাগিয়া উপায় নাই। হইলও তাই। বাবুরা বেচু চক্রবর্তীকে ডাকাইলেন। হাজারি ঠাকুরের সম্বন্ধে এমন সব কথা বলিলেন যে বেচু চক্রবর্তীও যেন অস্বস্তি বোধ করিতে লাগিল সে কথা শুনিয়া। চাকরকে ছোট করিয়া রাখিয়া মনিবের সুবিধা আছে, তাহাকে বড় করিলেই সে পাইয়া বসিবে। যাইবার সময় একজন বাবু হাজারিকে আড়ালে ডাকিয়া বলিলেন, তুমি এখানে কত পাও ঠাকুর? 7 টাকা আর খাওয়া পড়া। এই 2 টাকা তোমাকে আমরা বকশিস দিলাম।
চমৎকার রান্না তোমার। যখন আবার এদিকে আসবো, তুমি আমাদের রেঁধে খাইও। হাজারি ভারী খুশি হইল। বকশিস ইহারা হয়তো কিছু দিবেন সে আশা করিয়াছিল বটে, কিন্তু 2 টাকা দিবেন তা সে ভাবে নাই। যাইবার সময় বেচু চক্রবর্তীর সামনে বাবুরা হাজারির রান্নার আরেক দফা প্রশংসা করিয়া গেলেন। আর একবার শীঘ্রই শিকারে আসিবেন এদিকে। তখন এখানে আসিয়া হাজারি ঠাকুরের হাতের মাংস না খাইলে তাহাদের চলিবেই না। বেশ হোটেল করেছেন চক্রবর্তী মশাই। বেচু চক্রবর্তী বিনীতভাবে কাচুমাচি হইয়া বলিল, আজ্ঞে বাবু মশায়েরা রাজাশাহী লোক, সব দেখতে পাচ্ছেন, সব বুঝতে পাচ্ছেন। এই রানাঘাট রেলবাজারে হোটেল আছে অনেকগুলো, কিন্তু আপনাদের মতো লোক যখনই আসেন সকলেই দয়া করে এই গরিবের কুড়িতেই পায়ের ধুলো দিয়ে থাকেন। তা আসবেন, যখন আপনাদের ইচ্ছা হয় আগে থেকে একখানা চিঠি দেবেন, সব মজুদ থাকবে আপনাদের জন্য। বলবেন কলকাতায় ফিরে 2-4 জন আলাপি লোককে, যাতে এদিকে এলে তারাও এখানে এসে ওঠেন। বাবু, তা আমার বামুনের মজুরিটা? কত মজুরি দেব? তা দিন বাবু, একবেলার মজুরি 8 আনা দিন। বাবুরা আরো 8 আনা পয়সা বেচুর হাতে দিয়া চলিয়া গেলেন। বেচু হাজারি ঠাকুরকে ডাকিয়া বলিল, ঠাকুর, আজ আর বেরিও না কোথাও, বেলা গিয়েছে। উনুনে আজ আর একটু পরেই দিতে হবে। পদ্ম কোথায়? পদ্ম দিদি থালা বাসন বার করছে, ডেকে দেব? পদ্মজি আজ যে মুখ ভার করিয়া আছে হাজারি তাহা বুঝিয়াছিল। আজ হোটেলে সকলের সামনে তাহার প্রশংসা করিয়া গিয়াছে বাবুরা। আজ আর কি তাহার মনে সুখ আছে? পদ্মজির মনসন্তুষ্টি করিবার জন্য তাহার ভাতের থালায় হাজারি বেশি করিয়া ভাত তরকারি এবং মাংস দিয়াছিল। পদ্মজি কিছুমাত্র প্রসন্ন হইয়াছে বলিয়া মনে হইল না। মুখ যেমন ভার তেমনই রহিল। ভাতের থালা উঠাইয়া লইয়া পদ্মজি হঠাৎ প্রশ্ন করিল, রাধা মাংস আর কতটা আছে ঠাকুর? বলিয়াই ডেকচির দিকে চাহিল। এমন চমৎকার মাংস কুসুমের বাড়ি কিছু দিয়া আসিবে। সে ব্রাহ্মণের বিধবা নয়, মাছ মাংস খাইতে তাহার আপত্তি নাই। ভাবিয়া ডেকচিতে 1.5 পোয়া আন্দাজ মাংস হাজারি রাখিয়া দিয়েছিল। পদ্মজি কি তাহা দেখিতে পাইল? পদ্ম দেখিয়াছে বুঝিয়া হাজারি বলিল, সামান্য একটু আছে। কি হবে ওটুকু? আমায় দাও না, আমার আজ ভাগ্নি জামাই আসবো, তুমি তো মাংস খাও না। কুসুমের জন্য রাখা মাংস পদ্মজিকে দিতে হইবে, যার মুখ দেখিতে ইচ্ছা করি না হাজারির। হাজারি মাংস খায় না তাহা নয়, হোটেলে মাংস রান্না হইলেই হাজারি নিজের ভাগের মাংস লুকাইয়া কুসুমকে দিয়ে আসে, নিজেকে বঞ্চিত করিয়া। পদ্মজি তাহা জানে, জানে বলিয়াই তাহাকে আঘাত করিয়া প্রতিশোধ লইবার ইচ্ছা উহার মনে জাগিয়াছে, ইহাও হাজারি বুঝিল। হাজারি বলিল, তোমায় তো দিলাম পদ্ম দিদি, একটুখানি পড়ে আছে ডেকচির তলায়, ওটুকু আর তুমি কি করবে? কি করব বললুম, তা তোমার কানে গেল না? ভাগ্নি জামাই এসেছে শুনলে না? যা দিলে এতটুকু থেকে কুলুবে, ঢেলে দাও ওটুকু। হাজারি বিপন্ন মুখে বলিল, আমি একটু রেখে দিয়েছি, আমার দরকার আছে। পদ্মজে ঘুরিয়া দাঁড়াইয়া শ্লেষের সুরে বলিল, কি দরকার? তুমি তো খাও না, কাকে দেবে শুনি? হাজারি বলিল, দেব, ও একজন একটু চেয়েছে। কে একজন? আসে, ও, সে তুমি জানো না। পদ্মজি ভাতের থালা নামাইয়া হাত নাড়িয়ে বলিল, না, আমি জানি নে। তা কি আর জানি? আর সে জানাজানির আমার দরকারও নেই। হোটেলের জিনিস তুমি কাউকে দিতে পারবে না, তোমায় অনেকদিন বলে দিয়েছি। বেশ, তুমি আমায় না দাও। চক্রবর্তী মশাইয়ের শালাওয়াজ কলকাতা থেকে এসেছে, তার জন্য মাংস বাটি আলাদা করে রেখে দাও, ওবেলা এসে খাবে এখন। আমি না পেতে পারি, সে হোটেলের মালিকের আপনার লোক, সে তো পেতে পারে। বেঁচে চক্ষুতের ওই শালাকে হাজারি অনেকবার দেখিয়াছে। মাসের মধ্যে 10 দিন আসিয়া ভগ্নিপতির বাড়ি পড়িয়া থাকে, আর কালা পেরে ধুতি পরিয়া টেরি কাটিয়া হোটেলে আসিয়া সকলের উপর কর্তৃত্ব চালায়। কথায় কথায় ঠাকুর চাকরদের অপমান করে, চোখ রাঙায়, যেন হোটেলের মালিক নিজেই। তাহাদের গ্রামের মেয়ে দরিদ্রা কুসুম ভালোটা মন্দটা খাইতে পাওয়া দূরে থাকুক, অনেক সময় পেটের ভাত জুটাইতেই পারে না। তাহার জন্য রাখিয়ে দেওয়া এত যত্নের মাংস শেষকালে সেই চালবাজ পাটসইখোর শালাকে দিয়ে খাওয়াইতে হবে। এ প্রস্তাব হাজারির মোটেই ভালো লাগিল না।
কিন্তু সে ভালো মানুষ এবং কিছু ভীতু ধরনের লোক। যাহাদের হোটেল, তাহারা যদি খাইতে চায়, হাজারি তাহা না দিয়া পারে কি করিয়া। অগত্যা হাজারিকে পদ্মঝিয়ের সামনে বড় জামবাটিতে ডেকচির মাংসটুকু ঢালিয়া রান্নাঘরের কুলুঙ্গিতে রেকাবি চাপা দিয়া রাখিতে হইল। সামান্য একটু বেলা আছে। হাজারি সেটুকু সময়ের মধ্যেই একবার নদীর ধারে ফাঁকা জায়গায় বেড়াইতে গেল। আজ তাহার মনে আত্মপ্রত্যয় খুব বাড়িয়া গিয়াছে। দুইটি জিনিস আজ বুঝিয়াছে সে। প্রথম, ভালো রান্না সে ভুলিয়া যায় নাই। কলিকাতার বাবুরাও তাহার রান্না খাইয়া তারিফ করেন। দ্বিতীয়, পরের তাপে কাজ করিলে মানুষকে মায়া দয়া বিসর্জন দিতে হয়। আজ এমন চমৎকার রান্না মাংসটুকু সে কুসুমকে খাওয়াইতে পারিল না। খাওয়াইতে হইল তাহাদের দিয়া, যাহাদের সে দুই চক্ষু পারিয়া দেখিতে পারে না। কুসুম যেদিন কাঁথাখানি দিয়াছিল, সেদিন হইতে হাজারির কেমন একটা অদ্ভুত ধরনের স্নেহ পড়িয়াছে কুসুমের উপর। বয়সে সে তো মেয়ের সমান বটেই, কাজও করিয়াছে মেয়ের মতোই। আজ যদি হাজারির হাতে পয়সা থাকিত, তবে সে বাপের স্নেহ কি করিয়া দেখাইতে হয় দেখাইয়া দিত। অন্য কিছু দেওয়া তো দূরের কথা, নিজের হাতে অমন রান্না মাংসটুকুই সে কুসুমকে দিতে পারিল না। ছেলেবেলাকার কথা হাজারির মনে পড়ে। তাহার মা গঙ্গাসাগর যাইবেন বলিয়া জোগাড় যন্ত্র করিতেছেন, পাড়ার অনেক বৃদ্ধা ও পৌরা বিধবাদের সঙ্গে। হাজারি তখন 8 বছরের ছেলে। সেও ভীষণ বায়না ধরিল, গঙ্গাসাগর সে না গিয়া ছাড়িবেই না। তাহার ঝুঁকি লইতে কেহই রাজি নয়। সকলেই বলিল, তোমারও ছেলেকে কে দেখাশোনা করবে বাপু? অত ছোট ছেলে, আর সেখানে নানান ঝক্কি, তাহলে তোমার যাওয়া হয় না। হাজারির মা ছেলেকে ফেলিয়া গঙ্গাসাগরে যাইতে পারিলেন না বলিয়া তার যাওয়াই হইল না। জীবনে আর কখনোই তার সাগর দেখা হয় নাই। কিন্তু হাজারির মনে মায়ের এই স্বার্থত্যাগের ঘটনাটুকু উজ্জ্বল অক্ষরে লেখা হইয়া আছে। হাজারি ভাবিল, যাকগে, যদি কখনো নিজে হোটেল খুলতে পারি, তবে এই রানাঘাটের বাজারে বসেই পদ্মজিকে দেখাবো, তুই কোথায় আর আমি কোথায়। হাতে পয়সা থাকলে কালই না হোটেল খুলে দিতাম। কুসুমকে রোজ রোজ ভালো জিনিস খাওয়াবো আমার নিজের হোটেল হলে। কতকগুলি বিষয় সে যে খুব ভালো শিখিয়াছে সে বেশ বুঝিতে পারিত। বাজার করা হোটেলওয়ালার একটি অত্যন্ত দরকারি কাজ এবং শক্ত কাজ। ভালো বাজার করার উপরে হোটেলের সাফল্য অনেকখানি নির্ভর করে, এবং ভালো বাজার করার মানেই হইতেছে সস্তায় ভালো জিনিস কেনা, ভালো জিনিসের বদলে সস্তা জিনিস, অথচ দেখিলে তাহাকে মোটেই খেলো বলিয়া মনে হইবে না এমন দ্রব্য খুঁজিয়া বাহির করা। যেমন বাটা মাছ যেদিন বাজারে একরা, সেদিন 6 আনাসের রেল চালানি রাস মাছের পোনা কিনিয়া তাহাকে বাটা বলিয়া চালাইতে হইবে। হঠাৎ ধরা বড় কঠিন, কোনটা বাটার পোনা কোনটা রাসের পোনা। পরদিন হাজারি চূর্ণির ঘাটে গিয়া অনেকক্ষণ বসিয়া রহিল। তাহার মন কাল হইতে ভালো নয়। পদ্মজির নিকট ভালো ব্যবহার কখনো সে পায় নাই, পাইবার প্রত্যাশাও করে না। কিন্তু তবুও কাল সামান্য একটু রাধা মাংস লইয়া পদ্মজি যে কাণ্ডটি করিল, তাহাতে সে মনকষ্ট পাইয়াছে খুব বেশি। পরের চাকরি করিতে গেলে এমন হয়। কুসুমকে একটুখানি মাংস না দিতে পারিয়া তাহার কষ্ট হইয়াছে বেশি। অমন ভালো রান্না সে অনেকদিন করে নাই। অত আশার জিনিসটা কুসুমকে দিতে পারিলে তাহার মনটা খুশি হইত। ভালো কাজ করিলেও চাকুরির উন্নতি তো দূরের কথা, ইহারা সুখ্যাতি পর্যন্ত করিতে জানে না, বরঞ্চ পদে পদে হেনস্থা করে। একবার ইচ্ছা হয় যদুবাবুর হোটেলে কাজ লইতে, কিন্তু সেখানেও যে এরকম হইবে না তাহার প্রমাণ কিছুই নাই। সেখানেও পদ্ধতি ছুটিতে বিলম্ব হইবে না। কি আর করা যায়। বেলা পড়িয়া আসিতেছে, আর বেশিক্ষণ বসা যায় না। বহু পাপ না করিলে আর কেহ হোটেলের রাঁধুনিগিরি করিতে আসে না। এখনই গিয়া ডেকচি না চড়াইলে পদ্মজি একজুড়ি কথা শুনাইয়া দিবে। এতক্ষণ উনুনে আঁচ দেওয়া হইয়া গিয়াছে। কিন্তু ফিরিবার পথে সে কি মনে করিয়া কুসুমের বাড়ি গেল। কুসুম আসন পাতিয়া দিয়া বলিল, বাবা ঠাকুরা আসুন, বড় সৌভাগ্য, অসময়ে আপনার পায়ের ধুলো পড়ল। হাজারি বলল, দেখ কুসুম, তোর সঙ্গে একটা পরামর্শ করতে এলাম। কুসুম সাগ্রহ দৃষ্টিতে মুখের দিকে চাহিয়া বলিল, কি বাবা ঠাকুর? আমার বয়স 46 হয়েছে বটে, কিন্তু আমার তত বয়স দেখায় না। কি বলিস কুসুম? আমার এখনো বেশ খাটবার ক্ষমতা আছে, তুই কি বলিস?
হাজারীর কথাবার্তার গতি কোন দিকে বুঝিতে না পারিয়া কুসুম কিছু বিস্ময়, কিছু কৌতুকের সুরে বলিল, তা বাবা ঠাকুর, তা তো বটেই। বয়স আপনার এমন আর কি। কেন বাবা ঠাকুর? কুসুমের মনে একটা কথা উকি মারিতে লাগিল। বাবা ঠাকুর আবার বিয়ে টিয়ে করবার কথা ভাবছেন নাকি? হাজারি বলিল, আমার বড় ইচ্ছে আছে কুসুম, একটা হোটেল করব নিজের নামে। পয়সা যদি হাতে কোনোদিন জমাতে পারি, আমি নিশ্চয়ই করব। তুই জানিস, পরের যেটা খেয়ে কাজ করতে আর ইচ্ছে করে না। আমি আজ 10 বছর হোটেলে কাজ করছি, বাজার কি করে করতে হয় ভালো করে শিখে ফেলেছি। চক্কতি মশাইয়ের চেয়েও আমি ভালো বাজার করতে পারি। মাখনপুরের হাট থেকে ফি হাটরা যদি তরি তরকারি কিনে আনি, তবে রানাঘাটের বাজারের চেয়ে টাকায় 4 আনা 6 আনা সস্তা পড়ে। ধরো কম লাভ নয় একটা হোটেলের ব্যাপারে। বাজার করবার মধ্যেই হোটেলের কাজের অর্ধেক লাভ। আমার খুব মনে জোর আছে কুসুম, টাকা পয়সা হাতে যদি কখনো পড়ে, তবে হোটেল যা চালাবো বাজারের সেরা হোটেল হবে। তুই দেখে নিস। কুসুম হাজারি ঠাকুরের এই দীর্ঘ বক্তৃতায় অবাক হইয়া শুনিতেছিল। সে হাজারিকে বাবার মতো দেখে বলিয়াই মেয়ের মতো বাবার প্রতি সর্বপ্রকার কাল্পনিক গুণ ও জ্ঞানের আরোপ করিয়া আসিতেছে। হোটেলের ব্যাপারে সে বিশেষ কিছু বুঝুক না বুঝুক, বাবা ঠাকুর যে বুদ্ধিমান, তাহা সে হাজারির বক্তৃতা হইতে ধারণা করিয়া লইল। কিছুক্ষণ পরে কি ভাবিয়া সে বলিল, আমার একজোড়া রুলি ছিল, এক গাছা বিক্রি করে দিয়েছি আমার ছোট ছেলের অসুখের সময় 8 বছর। আর এক গাছা আছে, বিক্রি করলে 60-70 টাকা হবে। আপনি নেবেন বাবা ঠাকুর? ওই টাকা নিয়ে হোটেল খোলা হবে আপনার। হাজারি হাসিয়া বলিল, দূর পাগলি, 60 টাকায় হোটেল হবে কি করে? কত টাকা হলে হয়? অন্তত 200 টাকার কম তো নয়, তাতেও হবে না। আচ্ছা, হিসেব করে দেখুন না বাবা ঠাকুর। হিসেব করে দেখব কি, হিসেব আমার মুখে মুখে। ধরো গিয়ে দুটো বড় ডেকসি, ছোট ডেকসি 3টে, থালা বাসন এক প্রস্ত, হাতা খুন্তি বেড়ি চামচে, চায়ের বাসন, বাইরে গদির ঘরের একখানা তক্তপোষ বিছানা তাকিয়া, বাক্স, খেরো বাঁধানো খাতা দুখানা, বালতি লণ্ঠন চাকি বেলুন, এইসব নানান নোটখুটি জিনিস কিনতেই তো 200 টাকার উপর বেরিয়ে যাবে। 5 দিনের বাজার খরচ হাতে করে নিয়ে নামতে হবে। চাকর ঠাকুরের 2 মাসের মাইনে হাতে রেখে দিতে হয়। যদি প্রথম 2 মাস না হলো কিছু, ঠাকুর চাকরের মাইনে আসবে কোথা থেকে? সে সব যাকগে, তাছাড়া তোর টাকা নেবই বা কেন? কুসুম ক্ষুব্ধ স্বরে বলিল, আমার থাকতো যদি, তবে আপনি নিতেন না কেন? ব্রাহ্মণের সেবায় যদি লাগে ও টাকা, তবে ও টাকার ভাগ্যি বাবা ঠাকুর। সে ভাগ্যি থাকলে তো হবে না। আমার অত টাকা যখন নেই, তখন আর সে কথা বলছি কি করে বলুন? যা আছে ওতে যদি কখনো সখনো কোনো দরকার পড়ে আপনার মেয়েকে জানাবেন। হাজারে উঠিল, আর এখানে বসিয়া দেরি করিলে চলিবে না। বলিল, না রে কুসুম, ওতে আর কি হবে, আমি যাই এখন। কুসুম বলিল, একটু কিছু মুখে না দিলে মেয়ের বাড়ি থেকে কি করে উঠবেন বাবা ঠাকুর? বসুন আর একটু, আমি আসছি। কুসুম এত দ্রুত ঘর হইতে বাহির হইয়া গেল যে হাজারি ঠাকুর প্রতিবাদ করিবার অবসর পর্যন্ত পাইল না। একটু পরে কুসুম ঘরের মধ্যে একখানা আসন আনিয়া পাতিল এবং মেজের উপর জলের হাত বুলাইয়া লইয়া আবার বাহিরে গেল। কিছুক্ষণ পরে 1 বাটি দুধ ও একখানা রেকাবিতে পেঁপে কাটা, আমের টিকলি ও 2টি সন্দেশ আনিয়া আসনের সামনে মেজের উপর রাখিয়া বলিল, একটু জল খান, বসুন এসে, আমি খাবার জল আনি। হাজারি আসনের উপর বসিল। কুসুম ঝকঝকে করিয়া মাজায় একটা কাঁসার গেলাসে জল আনিয়া রেকাবির পাশে রাখিয়া সামনে দাঁড়াইয়া রহিল। খাইতে খাইতে হাজারির মনে পড়িল সেদিনকার সেই মাংসের কথা। মেয়ের মতো স্নেহ যত্ন করে কুসুম, তাহারই জন্য তুলিয়া রাখা মাংস কিনা খাওয়াইতে হইল চক্রবর্তী মশাইয়ের গাঁজাখোর শালাকে দিয়া, শুধু ওই পদ্মঝিয়ের জন্য। দাসত্বের এই তো সুখ। হাজারি বলিল, তুই আমার মেয়ের মতন কুসুম মা। কুসুম হাসিয়া বলিল, মেয়ের মতন কেন বাবা ঠাকুর, মেয়েই তো। ঠিক, মেয়েই তো। মেয়ে না হলে বাপের এত যত্ন কে করে? যত্ন আর কি করেছি, সে ভাগ্যি ভগবান কি আমায় দিয়েছেন। একে কি যত্ন করা বলে? কাঁথাখানা পেতে শুচ্ছেন বাবা ঠাকুর? তা শুচ্ছি বই কিরে,
রোজ তোর কথা মনে হয় শোবার সময়। মনে ভাবি কুসুম এখানা দিয়েছে। সেরা মাদুরের কাঠি ফুটে ফুটে পিঠে দাগ হয়ে গিয়েছিল। পেতে শুয়ে বেঁচেছি। আহা, কি যে বলেন! না, সন্দেশ দুটোই খেয়ে ফেলুন। পায়ে পড়ি, ও ফেলতে পারবেন না। কুসুম, তোর জন্য না রেখে খেতে পারি কিছু মা? ওটা তোর জন্য রেখে দিলাম। কুসুম লজ্জায় চুপ করিয়া রহিল। হাজারি আসন হইতে উঠিয়া পড়িলে বলিল, পা না নেই, দাঁড়ান। তাহার পর সামনে দরজা পর্যন্ত আগাইয়া দিতে আসিয়া বলিল, আমারও রুলি গাছা রইল তোলা আপনার জন্য বাবা ঠাকুর। যখন দরকার হয় মেয়ের কাছ থেকে নেবেন কিন্তু। সেদিন হোটেলে ফিরিয়া হাজারি দেখিল প্রায় 15 সের কি আধমন ময়দা চাকর আর পদ্ধতি মিলিয়া মাখিতেছে। ব্যাপার কি, এত লুচির ময়দা কে খাইবে? পদ্ধতি কথার সঙ্গে বেশ খানিকটা ঝাঁজ মিশাইয়া বলিল, হাজারি ঠাকুর, তোমার যা রাতবার আগে সেরে নাও, তারপরে লিচুগুলো ভেজে ফেলতে হবে। আচার্যপাড়ার মহাদেব ঘোষালের বাড়িতে খাবার যাবে। তারা অর্ডার দিয়ে গেছে 9:30টার মধ্যে চাই, বুঝলে? হাজারি ঠাকুর অবাক হইয়া বলিল, 9:30টার মধ্যে ওই আধমন ময়দা ভেজে পাঠিয়ে দেব? আবার হোটেলের রান্নাও রাঁধবো? কি যে বলো পদ্ম দিদি, তা কি করে হবে? রতন ঠাকুরকে বলো না লুচি ভেজে দিক, আমি হোটেলের রান্না রাঁধবো। পদ্ধতি চোখ রাঙাইয়া ছাড়া কথা বলে না। সে গরম হইয়া ঝংকার দিয়ে বলিল, তোমার ইচ্ছে বা খুশিতে এখানকার কাজ চলবে না। কর্তামশায়ের হুকুম, আমায় যা বলে গেছেন তোমায় বললাম। তিনি বড় বাজারে বেরিয়ে গেলেন, আসতে রাত হবে। এখন তোমার মর্জি, করো আর না করো। অর্থাৎ না করিয়া উপায় নাই। কিন্তু ইহাদের এই অবিচারে হাজারির চোখে প্রায় জল আসিল। নিছক অবিচার ছাড়া ইহা অন্য কিছু নহে। রতন ঠাকুরকে দিয়া ইহারা সাধারণ রান্না অনায়াসেই করাইতে পারিত, কিন্তু পদ্ধতি তাহা হইলে খুশি হইবে না। সে যে কি বিষ চক্ষে পড়িয়াছে পদ্মঝিয়ের, উহাকে জব্দ করিবার কোনো ফাঁকি পদ্ম ছাড়ে না। ভীষণ আগুনের তাতের মধ্যে বসিয়া রতন ঠাকুরের সঙ্গে দৈনিক রান্না কার্যতেই প্রায় 9টা বাজিয়া গেল। পদ্মজি তাহার পর ভীষণ তাগাদা লাগাইল লুচি ভাজাতে হাত দিবার জন্য। পদ্ম নিজে খাটিতে রাজি নয়। সে গেল খরিদ্দারের খাওয়ার তদারক করিতে। আজ হাটবার, বহু ব্যাপারী খরিদ্দার। রতন ঠাকুর তাহাদের পরিবেশন করিতে লাগিল। হাজারি এক ছিলেম তামাক খাইয়া লইয়াই আবার আগুনের তাতে বসিয়া গেল লুচি ভাজিতে। 8 ঘণ্টা পরে তখন 5 সের ময়দাও ভাজা হয় নাই। পদ্ম আসিয়া বলিল, ও ঠাকুর, লুচি হয়েছে, ওদের লোক এসেছে নিতে। হাজারি বলিল, না এখনো হয়নি পদ্ম দিদি, একটু ঘুরে আসতে বলো। ঘুরে আসতে বললে চলবে কেন? 9:30টার মধ্যে ওদের খাবার তৈরি করে রাখতে হবে বলে গেছে। তোমায় বলিনি সে কথা? বললে কি হবে পদ্ম দিদি, মন্তরে ভাজা হবে আধমন ময়দা। 9টার সময় তেনাউনে ব্রহ্মার নিচি ফেলেছিস, জিজ্ঞেস করো মতিকে। সেসব আমি জানি নে। যদি ওরা অর্ডার ফেরত দেয়, বোঝাপড়া করু কর্তার সঙ্গে। তোমার মাইনে থেকে আধমন ময়দা আর 10 সের ঘির দাম 1 মাসে তো উঠবে না, 3 মাসে উঠাতে হবে। হাজারি দেখিল কথা কাটাকাটি করিয়া লাভ নাই। সে নীরবে লুচি ভাজিয়া যাইতে লাগিল। হাজারি ফাঁকি দেওয়ার অভ্যেস করে নাই। কাজ করিতে বসিয়া শুধু ভাবে কাজ করিয়া যাওয়াই তাহার নিয়ম, কেউ দেখুক বা নাই দেখুক। লুচি ঘিয়ে ডুবাইয়া তাড়াতাড়ি তুলিয়া ফেলিলে শীঘ্র শীঘ্র কাজ চুকিয়া যায় বটে, কিন্তু তাহাতে লুচি কাঁচা থাকিয়া যাইবে। এজন্য সে ধীরে ধীরে সময় লইয়া লুচি তুলিতে লাগিল। পদ্মজি একবার বলিল, অত দেরি করে খুলে নামাচ্ছ কেন ঠাকুর? হাত চালাও না, অত লুচি ডুবিয়ে রাখলে করা হয়ে যাবে। হাজারি ভাবিল, একবার সে বলে যে রান্নার কাজ পদ্মঝিয়ের কাছে তাহাকে শিখিতে হইবে না, লুচি ডুবাইলে কড়া কি নরম হয় সে ভালোই জানে। কিন্তু তখনই সে বুঝিল পদ্মজি কেন এই কথা বলিতেছে। 10 সের ঘি হইতে জ্বলতি বাদে যাহা বাকি থাকিবে পদ্মঝিয়ের লাভ, সে বাড়ি লইয়া যাইবে লুকাইয়া। কর্তামশাই পদ্মঝিয়ের বেলায় অন্ধ, দেখিয়াও দেখেন না। হাজারি ভাবিল, এইসব জুয়াচুরির জন্য হোটেলের দুর্নাম হয়। খদ্দেরে পয়সা দেবে, তারা কাঁচা লুচি খাবে কেন? 10 সের ঘিয়ের দাম তো তাদের কাছ থেকে আদায় হয়েছে, তবে তা থেকে বাঁচানোই বা কেন? তাদের জিনিসটা যাতে ভালো হয় তাই তো দেখতে হবে। পদ্মজি বাড়ি নিয়ে যাবে বলে তারা 10 সের ঘিয়ের ব্যবস্থা করেনি। পরক্ষণেই তাহার নিজের স্বপ্নে সে বিভোর হইয়া গেল। এই যে
এই রেলবাজারেই সে হোটেল খুলিবে, তাহার নিজের হোটেল। ফাঁকি যাহাকে বলে তাহার মধ্যে থাকিবে না। খদ্দের যে জিনিসের অর্ডার দিবে তাহার মধ্যে চুরি সে করিবে না। খদ্দের সন্তুষ্ট করিয়া ব্যবসা, নিজের হাতে রাঁধিবে, খাওয়াইয়া সকলকে সন্তুষ্ট রাখিবে। চুরি জুয়া চুরির মধ্যে সে নাই। লুচি ভাজা ঘিয়ের বুদবুদের মধ্যে হাজারি ঠাকুর যেন সেই ভবিষ্যৎ হোটেলের ছবি দেখিতে পাইতেছে, প্রত্যেক ঘিয়ের বুদবুদটাতে। পদ্মজি সেখানে নাই, বেচু চক্করটির গাজা গরম মাতাল শালাও নাই। বাহিরে গদির ঘরে দিব্য ফর্সা বিছানা পাতা। খুদ্দের যতক্ষণ ইচ্ছে বিশ্রাম করুক, তামাক খাইতে ইচ্ছা করে খাক, বাড়তি পয়সা আর একটিও দিতে হইবে না। 2টা করিয়া মাছ, হপ্তায় 3 দিন মাংস, বাধা খদ্দেরদের। এসব না করিয়া শুধু স্টেশনের প্ল্যাটফর্মে হিন্দু হোটেল, হিন্দু হোটেল বলিয়া মতি চাকরের মতো চেঁচাইয়া গলা ফাটাইলেই কি খদ্দের ভিড়িবে? পদ্মজি আসিয়া বলিল, ও ঠাকুর, তোমার হলো? হাত চালিয়ে নিতে পারছো না? বাবুদের নখ যে বসে আছে। বলিয়াই ময়দার বারকোষের দিকে চাহিয়া বলিল, বেলা লুচি যতগুলি ছিল হাজারি প্রায় সব খোলায় চাপাইয়া দিয়েছে। খান 15-20 বেশি বারকোষে নাই। মতি চাকর পদ্মজিকে আসিতে দেখিয়া তাড়াতাড়ি হাত চালাইতে লাগিল। পদ্মজি বলিল, তোমার হাত চলছে না না? এখনো 10-এর ময়দার তাল ডাঙায়, ওই রকম করে লুচি বেললে কখন কি হবে? হাজারি বলিল, পদ্ম দিদি, রাত 11টা বাজবে ওই লুচি বেলতে আর এক হাতে ভাজতে, তুমি বেলবার লোক দাও। পদ্মজি মুখ নাড়িয়া বলিল, আমি ভাড়া করে আনি বেলবার লোক তোমার জন্যে। ও আমার বাবুরে, ভাজতে হয় ভাজো, না হয় না ভাজোকে। ফেরত গেলে তখন কর্তামশাই তোমার সঙ্গে বোঝাপড়া করবেন এখন। পদ্মজি চলিয়া গেল। মতি চাকর বলিল, ঠাকুর, তুমি লুচি ভেজে উঠতে পারবে কি করে? লুচি পোড়াবে না? এত ময়দার তাল আমি বেলবো কখন বলো? হঠাৎ হাজারির মনে হইল, একজন মানুষ এখনই তাহাকে সাহায্য করিতে বসিয়া যাইত, কুসুম। কিন্তু সে গৃহস্থের মেয়ে, গৃহস্থের ঘরের বউ, তাহাকে তো এখানে আনা যায় না। যদিও ইহা ঠিক, খবর পাঠাইয়া তাহার বিপদ জানাইলে কুসুম এখনই ছুটিয়া আসিত। তারপর 1 ঘন্টা হাজারি অন্য কিছু ভাবে নাই, কিছু দেখে নাই। দেখিয়াছে শুধু লুচির কড়া, ফুটন্ত ঘি, ময়দার তাল, আর বাখারির সরু আগায় ভাজিয়া তোলা রাঙা রাঙা লুচির গোছা। তাহা হইতে গরম ঘি ঝরিয়া পড়িতেছে, ভীষণ আগুনের তাত। মাজা পিঠ বিষম টনটন করিতেছে। ঘাম ঝরিয়া কাপড় ও গামছা ভিজিয়া গিয়াছে। এক ছিলেম তামাক খাইবারও অবকাশ নাই। শুধু কাঁচা লুচি কড়ায় ফেলা এবং ভাজিয়া তুলিয়া ঘি ঝরাইয়া পাশের ধামাতে রাখা। রাত 10টা। মুর্শিদাবাদের গাড়ি আসিবার সময় হইল। মতি চাকর বলিল, আমি একবার স্টেশনে যাই ঠাকুরমশাই, ট্রেনের টাইম হয়েছে। খদ্দের না আনলে কাল কর্তামশাইয়ের কাছে মার খেতে হবে। একটা বিড়ি খেয়ে যায়। ঠিক কথা। সে খানিকক্ষণ প্ল্যাটফর্মে পায়চারি করিতে করিতে হিন্দু হোটেল, হিন্দু হোটেল বলিয়া চেঁচাইবে। মুর্শিদাবাদের ট্রেন আসিতে আর মিনিট 15 বাকি। হাজারি বলিল, একা আমি বেলবো আর ভাসবো? তুই কি খেপলি মতি? দেখলি তো এদের কাণ্ড। রতন ঠাকুর সরে পড়েছে, পদ্ম দিদিও বোধহয় সরে পড়েছে, আমি একা কি করি? মতি বলিল, তোমাকে পদ্ম দিদি 2 চোখে দেখতে পারে না। কারো কাছে বলো না ঠাকুর, এসব তারই কারসাজি। তোমাকে জব্দ করবার মতলবে এ কাজ করেছে। আমি যাই, নইলে আমার চাকরি থাকবে না। মতি চলিয়া গেল। অন্তত 500 ময়দার তাল এখনো বাকি। লেচি পাকানো সেও প্রায় 150। হাজারি গুনিয়া দেখিল 16 গন্ডা লেচি। অসম্ভব। একজন মানুষের দ্বারা কি করিয়া রাত 12টার কমে বেলা এবং ভাজা 2 কাজ হইতে পারে? মতি চলিয়া যাইবার সময় যে বিড়িটা দিয়া গিয়েছিল সেটি এখনো ফুরায় নাই। এমন সময় পদ্ম উকি মারিয়া বলিল, কেবল বিড়ি খাওয়া আর কেবল বিড়ি খাওয়া। এদিকে বাবুর বাড়ি থেকে লোক 2বার ফিরে গেল। তখনই তো বলেছি হাজারি ঠাকুরকে দিয়ে এ কাজ হবে না। বলে বিড়িটা ফেলে দিয়ে কাজে হাত দাও না, রাত কি আর আছে? হাজারি ঠাকুর সত্যই কিছু অপ্রতিভ হইয়া বিড়ি ফেলিয়া দিল। পদ্মজিয়ের সামনে সে একথা বলিতে পারিল না যে লুচি বেলিবার লোক নাই। আবার সে লুচি ভাজিতে আরম্ভ করিয়া দিল একাই। রাত 11টার বেশি দেরি নাই। হাজারির এখন মনে হইল যে সে আর বসিতে পারিতেছে না। কেবলই এই সময়টা মনে আসিতেছিল 2টি মুখ। একটি মুখ তাহার নিজের মেয়ের টেপির, বছর 12 বয়স।
বাড়িতে আছে। প্রায় ৫-৬ মাস তার সঙ্গে দেখা হয় নাই। আর একটি মুখ কুসুমের। ওবেলা কুসুমের সেই যত্ন করিয়া বসাইয়া জল খাওয়ানো, আর সেই হাসি মুখ। টেপির মুখ আর কুসুমের মুখ এক হইয়া গিয়াছে। লুচি ও ঘিয়ের বুদবুদে সে তখনও যেন একখানা মুখই দেখিতে পাইতেছে। টেপি ও কুসুম দুয়ে মিলিয়া এক। ওরা আজ যদি দুজনে এখানে থাকিত। ওদিকে কুসুম বসিয়া হাসি মুখে লুচি বেলিতেছে, এদিকে টেপি। ঠাকুর, স্বয়ং কর্তামশায়, বেচু চক্রবর্তী, পিছনে পদ্মঝি। পদ্মঝি বলিল, ও গাঁজাখোর ঠাকুরকে দিয়ে এ হবে না, আপনাকে তখনই বলিনি বাবু। ও গাঁজা খেয়ে বুধ হয়ে আছে, দেখছো না, কাজে গুবে কোত্থেকে। হাজারি তটস্থ হইয়া আরো তাড়াতাড়ি লুচি খোলা হইতে তুলিতে লাগিল। পাবদের লোক আসিয়া বসিয়াছিল। পদ্মঝি যে লুচি ভাজা হইয়াছিল তাহাদের ওজন করিয়া দিল কর্তাবাবুর সামনে। ৫ সের ময়দার লুচি বাকি থাকিলেও তাহারা লইল না। অত রাত্রে লইয়া গিয়া কোনো কাজ হইবে না। বেচু চক্রবর্তী হাজারিকে বলিলেন, ওই ঘি আর ময়দার দাম তোমার মাইনে থেকে কাটা যাবে। গাঁজাখোর মানুষকে দিয়ে কি কাজ হয়? হাজারি বলিল, আপনার হোটেলে সব উল্টো বন্দোবস্ত বাবু। কেউ তো বেলে দিতে আসেনি, এক মতি চাকর ছাড়া। সেও গাড়ির টাইমে স্টেশনে খদ্দের আনতে গেল। আমি কি করব বাবু? বেচু চক্রবর্তী বলিলেন, সেসব শুনছি নে ঠাকুর, ওর দাম তুমি দেবে। খদ্দের অর্ডার ফেরত দিলে সে মাল আমি নিজের ঘর থেকে লোকসান দিতে পারি নে। আর মাখা নেচিকাটা ময়দা। হাজারি ভাবিল, বেশ, তাহাকে যদি এদের দাম দিতে হয়, লুচি ভাজিয়া সে নিজে লইবে। রাত 11:30 পর্যন্ত খাটিয়া ও মতি চাকরকে কিছু অংশ দিবার জন্য লোভ দেখাইয়া তাহাকে দিয়া লুচি বেলাইয়া সব ময়দা ভাজিয়া তুলিল। মতি তাহার অংশ লইয়া চলিয়া গেল। এখনো ৩-৪ ঝুড়ি লুচি মজুদ। পদ্মঝি উকি মারিয়া বলিল, লুচি ভাজছো এখনো বসে? আমাকে খান কতক দাও দেখি। বলিয়া নিজেই একখানা গামছা পাতিয়া নিজের হাতে খান ২৫-৩০ গরম লুচি তুলিয়া লইল। হাজারি মুখ ফুটিয়া বারণ করিতে পারিল না, সাহসে কুলাইল না। অনেক রাত্রে সুপ্তথিতা কুসুম চোখ মুছিতে মুছিতে বাহিরে দরজা খুলিয়া সম্মুখে মস্ত এক পোটলা হাতে ঝোলানো অবস্থায় হাজারি ঠাকুরকে দেখিয়া বিস্ময়ে সুরে বলিল, কি বাবা ঠাকুর, কি মনে করে এত রাত্রে? হাজারি বলিল, এতে লুচি আছে মা কুসুম। হোটেলে লুচি ভাজতে দিয়েছিল খদ্দের, বেলে দেবার লোক নেই। শেষকালে খদ্দের ৫ সের ময়দার লুচি নিলে না। কর্তাবাবু বললেন আমায় তার দাম দিতে হবে। বেশ, আমায় দাম দিতে হয়, আমিই নিয়ে যাই। তাই তোমার জন্য বলি নিয়ে যাই। কুসুমকে তো কিছু দেওয়া হয় না কখনো। রাত বড্ড হয়ে গিয়েছে, ঘুমিয়েছিলে বুঝি? তোর তো মা, বোচকাটা রাখো গে যাও। কুসুম বোচকাটা হাজারির হাত হইতে নামাইয়া লইল। সে একটু অবাক হইয়া গিয়াছে। বাবা ঠাকুর পাগল, নতুবা এত রাত্রে এখন আসিয়াছে লুচির বোচকা লইয়া। হাজারি বলিল, আমি যাই মা, লুচি গরম আর টাটকা, এই ভেজে তুলেছি। তুমি খান কতক খেয়ে ফেলো গিয়ে এখনই, কাল সকালে বাসি হয়ে যাবে। আর ছেলেপিলেদের দাও গিয়ে। কত আর রাত হয়েছে, 12:30টার বেশি না। হোটেলে ফিরিয়া হাজারি ঠাকুর একটি দুঃসাহসের কাজ করিল। মতি চাকর পূর্ব হইতেই ঘুমাইয়া পড়িয়াছিল। তাহাকে তুলিয়া বলিল, মতি, আমি রাত 3টের গাড়িতে বাড়ি যাচ্ছি। এত লুচি কি হবে, বাড়িতে দিয়ে আসি। তুমি থাকো, আমি কাল সকাল 10টার গাড়িতে এসে রান্না করব। কর্তামশাইকে বলুন। মতি অবাক হইয়া বলিল, এত রাত্রে লুচি নিয়ে বাড়ি রওনা হবে? এত লুচি কি হবে, এখানে থাকলে কাল সকালে 12 ভূতে খাবে তো। আমার জিনিস নিজের বাড়ি দিয়ে আসি। আমার বাড়িতে ছেলে মেয়ে আছে, তারা খেতে পায় না, তাদের দিয়ে আসি। 6টা পয়সা তো খরচ। হাজারি আর ঘুমাইল না। টেপির জন্য তার মন কেমন করিয়া উঠিয়াছে। কুসুম যেমন, টেপিও তেমন। আরো 2টি ছেলে আছে ছোট ছোট, তাদের মুখ বঞ্চিত করিয়া এত লুচি এখানে রাখিয়া পদ্মজি আর কর্তামশাইয়ের বাড়িতে খাওয়াইয়া কোনো লাভ নাই। রাত 3:30টার সময় গাংনাপুর স্টেশনে নামিয়া হাজারি নিজের গ্রামের পথ ধরিল এবং 3.5 ক্রোশ পথ হাঁটিয়া ভোর হইবার সঙ্গে সঙ্গে স্বগ্রামে পৌঁছিল।